আপনার হাতে যে বইটা আছে ওটা কি আসলেই শুধুই কাগজ আর কালি, নাকি এমন এক জাদুর বাক্স যার ভেতর থেকে একটা আত্মা কথা বলছে হাজার হাজার বছর ধরে? ব্যাপারটা কিন্তু বেশ সিরিয়াস। আমি রাসেল এসারকে, আর আপনারা দেখছেন 1 মিনিট বাংলাদেশ। চলুন আজ বইয়ের সেই রহস্যময় আত্মার একটা পোস্টমর্টেম করা যাক। প্রশ্নটা শুনতে একদম সহজ মনে হলেও এর উত্তর কিন্তু আমাদের অনেক গভীরে নিয়ে যাবে। একবার চোখটা বন্ধ করে ভাবুন তো, একটা নতুন বইয়ের গন্ধ, পাতা উল্টানোর সেই খসখসের শব্দ, এই ফিলিংসগুলো কি শুধুই কিছু ইনফরমেশন পাওয়ার জন্য, নাকি এর চেয়েও অনেক বেশি কিছু? এই বেশি কিছু জিনিসটা নিয়ে আমাদের আজকের আলোচনা। তো এই যে আমরা বলছি বইয়ের আত্মা, এটা আসলে কি? এটা কি এমন কোনো জিনিস যা আমরা ছুঁতে পারি, নাকি এটা পুরোপুরি একটা অনুভবের ব্যাপার? চলুন এই রহস্যের আরেকটু গভীরে ডুব দেয়া যাক। একটা বই যখন খোলা হয়, পাতা উল্টানোর যে একটা নরম খসখসের শব্দ হয়, ওটা কিন্তু শুধু একটা শব্দ না, ওটা হলো একটা নতুন অ্যাডভেঞ্চার শুরু হওয়ার অ্যালার্ম। পুরনো বইয়ের গন্ধটা খেয়াল করেছেন কখনো? মনে হয় যেন ভ্যানিলা, ধুলো আর ইতিহাস মিলে একটা অদ্ভুত ককটেল। ফিল হয় আপনারও আগে যারা বইটা পড়েছে তাদের গল্পগুলো যেন পাতার ভাঁজে লুকিয়ে আছে। আচ্ছা, কোনো ডিজিটাল স্ক্রিন কি কখনো এই অনুভূতিটা দিতে পারবে? একদম ঠিক। একটা বই আসলে কালি আর আঠা দিয়ে বানানো একটা টাইম মেশিন। এটা এমন একটা ব্রিজ যেটা শত শত বছর আগের কোনো লেখককে সরাসরি আমাদের সাথে কথা বলার সুযোগ করে দেয়। মানে লেখকের ব্রেন আর পাঠকের ভাবনাকে জাস্ট এক সুতোয় বেঁধে ফেলে এই ব্রিজটা। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, বই কিন্তু সবসময় এত সহজে পাওয়া যেত না। চলুন এমন একটা সময়ে ফিরে যাই যখন জ্ঞান ছিল প্রাসাদের ভেতরে তালাবন্ধ একটা ভয়ঙ্কর গোপন রহস্য। তখনকার দিনে বইগুলোকে বলা হতো ম্যানুস্ক্রিপ্ট। কারণটা সিম্পল, প্রতিটি অক্ষর হাতে লেখা হতো। ভাবা যায় একজন সন্ন্যাসী একটা মাত্র বই কপি করতে বছরের পর বছর কাটিয়ে দিতেন। মানে প্রতিটি অক্ষর ছিল এক একটা মাস্টারপিস। আর এই অবিশ্বাস্য পরিশ্রমের কারণেই একটা বইয়ের দাম ছিল আকাশ ছোঁয়া, মাঝে মাঝে তো একটা পুরো বাড়ির সমান। সাধারণ মানুষের পক্ষে বই কেনা তো দূরের কথা, একটা বই ছুঁয়ে দেখার স্বপ্ন দেখাটাও কঠিন ছিল। এর কারণ হলো তখন জ্ঞানই ছিল আসল পাওয়ার, আর সেই পাওয়ারটা আটকে রাখা হয়েছিল শুধু মুষ্টিমেয় কিছু মানুষের হাতে, মানে রাজা, রানী আর চার্চের কাছে। বই ছিল তাদের এক্সক্লুসিভ সম্পদ, যা দিয়ে তারা বাকি পৃথিবীকে কন্ট্রোল করত। কিন্তু এরপর এলেন একজন মানুষ যার একটা মাত্র আবিষ্কার পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আসুন দেখি কিভাবে সেই অবিশ্বাস্য বিপ্লবটা ঘটল। সালটা ছিল 1450। জার্মানির জোহানেস গুটেনবার্গ নামে একজন স্বর্ণকার এক যুগান্তকারী যন্ত্র আবিষ্কার করে ফেললেন, আর সেটা হলো প্রিন্টিং প্রেস। এই একটা মেশিনই জ্ঞানকে রাজপ্রাসাদের অন্ধকার থেকে বের করে একেবারে সাধারণ মানুষের রাস্তায় নামিয়ে এনেছিল। আর পদ্ধতিটা ছিল একই সাথে সহজ এবং জিনিয়াস। দেখুন, প্রথমে ছোট ছোট ধাতব অক্ষর পাশাপাশি সাজিয়ে শব্দ বানানো হতো। এরপর সেগুলোর ওপর তেলভিত্তিক কালি মাখানো হতো। তৃতীয় ধাপে কাগজের ওপর জোরে একটা চাপ দিলেই তৈরি হয়ে যেত ঝকঝকে একটা পৃষ্ঠা। আর ফাইনালি অক্ষরগুলো আবার নতুন করে সাজিয়ে পরের পৃষ্ঠা তৈরি করা যেত। কি অসাধারণ বুদ্ধি, তাই না? আর এর ফলাফল এক কথায় অবিশ্বাস্য। যে বই কপি করতে আগে বছরের পর বছর লাগত, সেই বই এখন মাত্র কয়েক দিনেই শয়ে শয়ে কপি করা সম্ভব হলো। বই হয়ে উঠল ফাস্ট, ইজি এবং সবার জন্য অ্যাভেলেবেল। আর এই ঘটনাটাকেই বলা হয় জ্ঞানের গণতন্ত্রীকরণ। মানে জ্ঞান আর কোনো গোপন বা লিমিটেড এডিশন আইটেম রইল না, এটা সবার হাতে হাতে ছড়িয়ে পড়ল। এই একটা আবিষ্কারই ইউরোপের রেনেসা বা নবজাগরণের আগুনটা জ্বালিয়ে দিয়েছিল। ধরুন লিওনার্দো দা ভিঞ্চির শিল্প, গ্যালিলিওর বিজ্ঞান আর মার্টিন লুথারের ধর্মীয় সংস্কার, এই সব কিছুই সম্ভব হয়েছিল কারণ তাদের আইডিয়াগুলো বইয়ের মাধ্যমে রকেটের গতিতে ছড়িয়ে পড়তে পেরেছিল। মানুষ শুধু পড়তে শিখল না, তারা প্রশ্ন করতে শিখল, এমনকি রাজার ক্ষমতাকেও চ্যালেঞ্জ করতে শুরু করল। আইডিয়াগুলো যেন ডানা মেলে সীমানা পেরিয়ে উড়ে যেতে লাগল। গুটেনবার্গের সেই বিপ্লবের পর থেকে বইয়ের পৃথিবী অনেক দূরে গিয়েছে, আর এখন আমরা কাগজ থেকে পৌঁছে গিয়েছি ডিজিটাল স্ক্রিনে। দুটোরই কিন্তু নিজস্ব একটা আবেদন আছে, তাই না? ছাপা বইয়ের আছে গন্ধ, ওজন আর স্পর্শের সেই ক্লাসিক অনুভূতিটা, এটা যেন একজন নীরব সঙ্গী। অন্যদিকে ইবুক মানে আপনার পকেটে আস্ত একটা লাইব্রেরি, যেখানে খুশি যখন খুশি পড়ার স্বাধীনতা। যদিও কিছু গবেষণায় দেখা যায় কাগজের বই পড়লে আমাদের ব্রেন তথ্যগুলো আরও ভালোভাবে মনে রাখতে পারে। তাহলে আসল প্রশ্নটা হলো, যদি আমরা বইয়ের শরীরটা মানে কাগজ, কালি, মলাট সব কিছু সরিয়ে ফেলি,
তাহলে আসলে কি বাকি থাকে? বইয়ের আসল আত্মাটা কি ওই বস্তুটার মধ্যে, নাকি এর ভেতরে থাকা শব্দ আর আইডিয়াগুলোর মধ্যে? তবে ভবিষ্যতের ভয়ে হয়তো আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ বই আগেও অনেকবার তার রূপ বদলেছে। প্যাপিরাসের স্ক্রোল থেকে আজকের বই, হাতে লেখা থেকে ছাপা, প্রতিটা বদলের সময় মানুষ ভেবেছিল বইয়ের দিন শেষ। কিন্তু দেখুন, বই মরেনি, বরং আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তাহলে বইয়ের ভবিষ্যৎ কি? কাগজ নাকি পর্দা, নাকি দুটোই হাতে হাত রেখে একসাথে চলবে? আপনাদের কি মনে হয়? ঝটপট কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দিন। আর এই বিশ্লেষণ যদি আপনাদের ভাবনার দরজায় একটুও টোকা দিয়ে থাকে, তাহলে লাইক বাটনে একটা বাড়ি মারুন। আর এমন আরও ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য 1 মিনিট বাংলাদেশ সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।